For all these three counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশ কি আবার এক অন্ধকার চক্রে ঢুকে পড়ল আর তার অভিঘাতকে ভারতের দরজায় কড়া নাড়তে শুরু করেছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। গোটা বাংলাদেশ টালমাটাল, কারণ যাকে ক্ষমতায় বসানো হয়েছে সেই মোহাম্মদ ইউনূসের তথাকথিত সরকার নির্বাচিত কোনো সরকার নয়। আন্দোলনের জেরে তাকে রাষ্ট্রপ্রধান বা চিফ এক্সিকিউটিভ বানানো হয় আর পরে ক্রমে স্পষ্ট হয়ে যায় পুরো খেলাটা 4000 মাইল দূরে বসে সাজিয়েছে আমেরিকা। ইউনূস নিজেই গিয়ে ওয়াশিংটনে ধন্যবাদ জানিয়ে এসেছিলেন। সেই থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করে। এদিকে শেখ হাসিনা ভারতে নির্বাসনে। গত বছর 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময় প্রাণ ভয়ে তিনি পালিয়ে আসেন ভারতে। সেই থেকে তিনি যে ভারতের রাষ্ট্রীয় ঘেরাটোপে দিল্লির কোনো অজ্ঞাতবাসে রয়েছেন এই কথা গোটা বিশ্ব জানে। অন্যদিকে হাসিনার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলার একতরফা নাটক চলছিল। আন্দোলনের সময় নিহতদের মৃত্যুর দায় তার উপর চাপানো হয়। গতকাল সেই মামলার রায় এসেছে। মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। ঘটনাচক্রে 58 বছর আগে ঠিক এই দিনে পরমাণু বিজ্ঞানী এম.এ. ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ হাসিনা। সেদিনই তাকে ফাঁসির সাজা দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেই আদালতের গঠনও করেছিলেন বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী। ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল হুঙ্কারের সুরে জানিয়েছেন হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আবারও তারা চিঠি দেবেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক প্রেস বিবৃতিতে বলেছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এখানেই আসল প্রশ্ন, বঙ্গবন্ধু মুজিব কন্যাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে মোদী সরকার? 78 বছরের আওয়ামী লীগ নেত্রীকে কি নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে ঢাকাগামী বিমানে তুলে দেওয়া হবে? ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে যে বিবৃতি দিয়েছে তাতে স্পষ্ট আদৌ এমন কোনো সম্ভাবনা নেই, যদিও এই নিয়ে কূটনৈতিক সংঘাত এড়াতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। শেখ হাসিনার পাশাপাশি একই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই অপরাধের দায় ফাঁসির শাস্তি দিয়েছে ঢাকার ওই আদালত। হাসিনার সঙ্গেই তারও ফাঁসি হওয়ার কথা। হাসিনা জামানার শেষ প্রায় 1 দশক ধরে আসাদুজ্জামান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন প্রথম সারির মুক্তিযোদ্ধা। গত বছর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনিও দেশ ছাড়া। সেই আসাদুজ্জামান রয়েছেন কলকাতার উপকণ্ঠে কিঞ্চিত জনবিরল কোনো এক অজ্ঞাতবাসে। হাসিনার মতন তাকেও ভারত সরকার মৃত্যুর মুখে ঠেলে দিতে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এমন সম্ভাবনাও কার্যত শূন্য। ফলে হাসিনা এবং আসাদুজ্জামান এখানেই থাকবেন। তাই ফাঁসির সাজার রূপায়ণও বাস্তবে অসম্ভব। কেন অসম্ভব? ভারত মনে করে দুই দেশের স্বাক্ষর করা প্রত্যর্পণ চুক্তিকে সামনে নিয়ে এলেও হাসিনাকে ফেরত পাঠাতে নয়াদিল্লি বাধ্য নয়। ভারত এবং বাংলাদেশের মধ্যে 2013 সালে এই প্রত্যর্পণ চুক্তি সই হয়েছিল। চুক্তির 6 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যায় যদি অভিযোগের চরিত্র রাজনৈতিক হয়। ভারত প্রথম থেকেই হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকেই রাজনৈতিক বলেই মনে করছে। যদিও হাসিনাকে ঢাকার দাবি মেনে ইউনূস সরকারের হাতে তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে ঝেড়ে কাশেনি বিদেশ মন্ত্রক। তবে শীর্ষ সূত্রের খবর, বঙ্গবন্ধুর কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে ঢাকাগামী বিমানে তুলে দেওয়ার প্রশ্নই উঠছে না। ভারত মনে করছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার নিজস্ব। ভারতের উপরে তার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ওই ট্রাইব্যুনালের কথা শুনতে বাধ্যও নয় ভারত সরকার। 2024 সালের ডিসেম্বরেই হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে ভার্বাল নোট পাঠিয়েছিল ইউনূস প্রশাসন। চুক্তি থাকুক না থাকুক, এই ধরনের প্রত্যর্পণের বিষয়টি জলভাত নয়।
বিশেষ করে রাজনৈতিক কারণে আশ্রয় নেওয়া কোনো নেতা বা নেত্রীকে তার ইচ্ছের বিরুদ্ধে ফেরত পাঠাতে কোনো দেশ বাধ্য কিনা সেই আইনি দিকটিও ভালোভাবে খতিয়ে দেখতে হয়। ভারতের অন্তত 50টি প্রত্যর্পণের আবেদন পড়ে রয়েছে শুধু আমেরিকাতেই। গোটা বিশ্বে প্রত্যর্পণ সংক্রান্ত ভারতীয় অনুরোধের সংখ্যা 100-রও বেশি। এই লাইনে আছেন ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতন অর্থনৈতিক অপরাধে অভিযুক্তরাও। এইসবের চেয়েও বড় কথা হলো, ভারত যদি শেখ হাসিনাকে তার জীবননাশ হবে জেনেও ফেরত পাঠিয়ে দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি হিসেবে ভুটান, শ্রীলঙ্কা, নেপালের মতন প্রতিবেশী দেশের কাছে দিল্লির কূটনৈতিক অবস্থান খাটো হয়ে যাবে। 2013 সালে মনমোহন জামানার শেষ দিকে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিটি হয়েছিল বিশেষ প্রয়োজনে। পূর্বোত্তরের জঙ্গিদের নাশকতার পরে বাংলাদেশের মাটিতে আশ্রয় নেওয়া আমার বাংলাদেশের জামাত উল মুজাহিদিনের মতন সংগঠনের জঙ্গিদের আসাম এবং ভারতের অন্য পূর্বোত্তরের রাজ্যে ঘাঁটি গড়ার ঘটনা বন্ধ করতেই এই চুক্তির জন্ম হয়। 2016 সালে মোদি জামানায় এই চুক্তির কিছু অংশ সংশোধনও করা হয়। সংশোধিত চুক্তির বয়ান বলছে, এমন অপরাধীকেই ফেরত পাঠাতে হবে যার আবেদনকারী দেশে বা দেশের কাছে আবেদন করা হয়েছে, সেখানে অন্তত 1 বছরের সাজা হয়েছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই 1 বছরের শাস্তির বিষয়টি খাটে না। মূল প্রশ্ন হলো, বাংলাদেশ চাইছে বলে হাসিনাকে ফেরত পাঠাতে ভারত কি দায়বদ্ধ? উত্তর একেবারেই নয়। চুক্তির 7 নম্বর ধারাতেই প্রত্যর্পণের আবেদন ফিরিয়ে দেওয়ার ভিত্তির কথা বলা রয়েছে। এই ধারায় বলা হয়েছে, যেই দেশকে অনুরোধ করা হচ্ছে সেই দেশের আদালতে যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই অপরাধের জন্য তোলা না হয়, তাহলে আবেদনকারী দেশের অনুরোধ ফিরিয়ে দেওয়া সম্ভব। ফলে হাসিনার ক্ষেত্রে এটাও খাটছে না। চুক্তির 8 নম্বর ধারায় বলা হয়েছে, প্রত্যর্পণের অনুরোধ ফিরিয়ে দেওয়া যায় যে দেশটিকে অনুরোধ করা হচ্ছে যদি সেই দেশ মনে করে যে ন্যায় বিচারের লক্ষ্যে আস্থাশীল থেকে এই অনুরোধটি করা হচ্ছে না। এছাড়াও সাধারণ ফৌজদারি অপরাধ নয়, বরং তা সামরিক অপরাধের আওতায় পড়ে। এমন ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ ফিরিয়ে দেওয়া সম্ভব। এটাও কি হাসিনার ক্ষেত্রে খাটছে? কিন্তু বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কি শান্ত থাকবে, নাকি আওয়ামী লীগ যে বিশাল সমর্থক ভিত্তি এখনো ধরে রেখেছে তার প্রভাবে দেশ আবার জ্বলে উঠবে? হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে ইউনুস এক্সে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে। একটু ফ্ল্যাশব্যাকে যাই। গত বছর হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় বাংলাদেশের হাইকোর্ট এই মর্মে একটি রুল জারি করে যে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ বা কোটা চালু করা হবে। এটা স্বাভাবিক যে তখনকার মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ পরিবারই আজও আওয়ামী লীগের সমর্থক। তবে চাকরি এমন একটা বিষয় যাকে ঘিরে পৃথিবীর কোথাও অশান্তি দানা বাঁধতে বেশিক্ষণ সময় লাগে না। চাকরি যদি প্রচুর থাকতো তাহলে এই সংরক্ষণ নিয়েও এত সমস্যা হতো না। কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে চাকরি প্রার্থী যুবকেরা হাইকোর্টের ওই রায়ের পর মনে করেন যে এই কোটা ব্যবস্থার ফলে তাদের চাকরির সুবিধা কৌশলে কেড়ে নেওয়া হচ্ছে। এই জায়গা থেকেই ক্ষোভের সূত্রপাত। সেই ক্ষোভ দ্রুত ক্রোধে পরিণত হতে বেশি সময় লাগেনি ক্রোধের আগুনে ঢাকার রাজপথ জ্বলে উঠতে। বাংলাদেশের ছাত্ররাই প্রথমে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র সংগঠনের ভূমিকা সবসময় বিস্ফোরক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971-এর মুক্তিযুদ্ধেও ছাত্র আন্দোলনের রক্ত মাংসের উপস্থিতি ছিল স্পষ্ট। শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও ছাত্র আন্দোলন থেকেই উঠে এসেছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতীয়তাবাদের উত্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন তখন থেকেই রাজনীতির কেন্দ্রবিন্দু। 2024 সালের জুন জুলাই নাগাদ প্রথম বাংলাদেশের রাস্তায় নামলো ছাত্ররাই। প্রথমে তাদের আন্দোলন অহিংস পথেই এগোচ্ছিল। ক্রমে এবং দ্রুত সেই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ ধারণ করে বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে পড়ল। নেপালে জেনজির হিংসাত্মক আন্দোলন বাদ দিলে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে ঢাকার আন্দোলনই অন্যতম ভয়ঙ্কর, তীব্র, বিস্ফোরক ছাত্র আন্দোলনগুলির অন্যতম। ক্ষমতা হাতে পেলেই শাসকের চোখে সব বিরোধী দেশদ্রোহী হয়ে ওঠে। ভারতে যেমন মোদী সরকারের সমালোচককে সহজেই দেশদ্রোহী তকমা দেওয়া হয়,
তেমনি শেখ হাসিনাও রাস্তায় আন্দোলনে নামা ছাত্রদের রাজাকার বলতে শুরু করেন। রাজাকার যেই শব্দটি 1971-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দোসরদের জন্য ব্যবহৃত হতো, অর্থাৎ ছাত্রদের সরাসরি দেশদ্রোহী আখ্যা দেয় হাসিনা সরকার। এতে ছাত্রদের ক্ষোভের আগুনে যেন পেট্রোল পড়ে। 10ই জুলাই থেকে 20শে জুলাইয়ের মধ্যে হাসিনা সরকার দমন পীড়নের পথ বেছে নেয়। ছাত্রদের সঙ্গে বসে আলোচনা করার কথা থাকলেও তার বদলে সেনাবাহিনী লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছোড়ে, গুলি চালায়। মৃত্যু হয় 180 জনেরও বেশি মানুষের। বিক্ষোভ আন্দোলন যখন তুঙ্গে, তখনই চাকরিতে সংরক্ষণের বিষয়টি বাংলাদেশের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট কোটা ব্যবস্থা বাতিল করে দেয় এবং 93% সরকারি চাকরির পথ পুনরায় মেধার ভিত্তিতে খুলে দেওয়া হয়। স্বাভাবিক আন্দোলন হলে এখানেই থেমে যেত, কিন্তু আন্দোলন থামলো না। অভিযোগ, সেই সময় প্যারিসে থাকা মোহাম্মদ ইউনুসকে পাশে নিয়ে আমেরিকা আগেই ব্লু প্রিন্ট তৈরি করেছিল। লক্ষ্য ছিল যে কোনো প্রকারে ভারতের বন্ধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। এই পটভূমিতে রয়েছে আরো এক তথ্য। হাসিনার সর্বশেষ জামানায় জাতীয় নির্বাচন বয়কট করেছিল বিরোধীরা। 2024-এর 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 11ই জানুয়ারি চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশের সর্বশেষ সেই জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিরোধীরা ভোট বয়কট করে। বিহারে ভরাডুবির পর এখানেও বিরোধীরা এমন অভিযোগ তুলতে শুরু করেছে, ফলে আমাদের দেশে এমন দিন আসতেই পারে যখন বিরোধী শিবির শাসকের উদ্দেশ্যে বলবে, আপনারা একাই খেলুন, আমরা আর মাঠে নামছি না। ফিরে আসি বাংলাদেশে। 2024-এর 4 আগস্ট ছিল সবচেয়ে রক্ত ঝরা দিন। একদিনে 90 জনের বেশি মানুষের প্রাণ যায়। 5ই আগস্ট কারফিউ জারি থাকলেও হাজার হাজার স্বতঃস্ফূর্ত ছাত্র জনতা রাস্তায় নেমে সেই রাষ্ট্রীয় কারফিউ ভেঙে ফেলেছিল। সেনাবাহিনী বিক্ষোভকারীদের দমন করতে এগোতে দেখে মানুষ তাদের পাল্টা ফুল দিচ্ছে। সেনাও বুঝে যায় শেখ হাসিনা পুরোপুরি জনসমর্থন হারিয়েছেন। উন্মত্ত জনতা ঢাকার শেরিনগরে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে কার্যত তাণ্ডবলীলা শুরু করে। সেদিনই তিনি পদত্যাগ করে নিজের বাসা থেকে প্রায় এক বস্ত্রে সহদরা শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপনে হেলিকপ্টারে চড়ে ভারতে এসে আশ্রয় নেন। এখনো সেখানেই রয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদের একমাত্র জীবিত ভাইবোন বলতে শেখ রেহানাই। রেহানা লন্ডনে থাকলেও সেই সময় তিনি ঢাকায় দিদির কাছে ছিলেন। তারপর থেকে মুজিবের 2 কন্যা ভারত সরকারের কঠোর নিরাপত্তায় দিল্লির একটি সেফ হাউসে রয়েছেন। হাসিনা সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি দিল্লিতে স্বাধীনভাবে কিন্তু সতর্কতার সাথে জীবনযাপন করছেন। ভারত ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই। হাসিনা প্রাণভয় ভারতে চলে আসার পর ঠিক সেটাই ঘটতে থাকলো, যেই চিত্রনাট্য সম্ভবত আগেই লেখা হয়েছিল। মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে সেনাবাহিনী ক্ষমতা দিল। এরপরে গত 5ই আগস্ট বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তিতে সেই দেশের জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ইউনুস জানান, 2026 ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ নিয়ে অনুষ্ঠিত হবে রেফারেন্ডাম, মানে গণভোট। আপনি ইউনুসকে চাইলে বাংলাদেশের অলিখিত রাষ্ট্রপতি বলতে পারেন বা বলতে পারেন সিইও। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে যে দেশদ্রোহী মনে করবে সেটাই স্বাভাবিক। তাই তৈরি করা হলো একটি বিশেষ ট্রাইব্যুনাল, যা থাকলেও পুরোটাই ইউনুস ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে। সেখানে পলাতক থাকা শেখ হাসিনার অনুপস্থিতিতেই ইংরেজিতে যাকে বলা হয় ইন অ্যাবসেন্টিয়া ফৌজদারি মামলা চলল। হাসিনা দেশে নেই, আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দিল না। টানা 4 মাস 7 দিনের শুনানি পর্বের শেষে ট্রাইব্যুনালের রায় হাসিনা এবং আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দিল। করি ও কোমল কবিতায় লেখা রবি ঠাকুরের লেখা সেই বিখ্যাত লাইন মনে পড়ছে, অপরাধী জানিল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল। ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে 2024 সালের ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখ্যা দিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও 12 জনকে হত্যা করার দায় একইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তুজা বলেছেন, বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুর দমন পীড়নের নির্দেশ হাসিনাই দিয়েছিলেন। আদালতের রায়ের পর লিখিত বিবৃতিতে হাসিনা দাবি করেন, এই রায় অন্তর্বর্তীকালীন সরকারের চরম নির্লজ্জতা এবং খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। গত বছরের জুলাই আগস্টে যত জনের মৃত্যু হয়েছে সেজন্য আমি শোকাহত,
কিন্তু আমি কোনো রাজনৈতিক নেতা, কোনো আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দিইনি। আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। এমনকি নিজের পছন্দ মতন আইনজীবী বাছারও সুযোগ দেওয়া হয়নি। এই ট্রাইব্যুনাল পক্ষপাত দুষ্ট। এমন রায় যে নির্ধারিত ছিলই, তাও বিবৃতিতে লিখে তিনি বলেছেন, বৈধ ট্রাইব্যুনালের উপযুক্ত প্রমাণ সহ বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে ভয় পাই না। তবে জানি অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জ মানবে না, কারণ তারা জানে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা গেলে তারা আমাকে অব্যাহতি দেবে। রায় ঘোষণার আগে আওয়ামী লীগ সমর্থকেরা বুঝে গেছিলেন কি হতে চলেছে। এই রায়ের পর বহু মানুষ রাস্তায় নেমেছেন, স্লোগান তুলেছেন। শাসক বদলালেও আচরণ বদলায় না। অন্তর্বর্তী সরকারও আগের সরকারের মতোই দমন পীড়ন চালাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের জীবন বিপন্ন করে তোলা হয়েছে। এমন একটা হুইসপার ক্যাম্পেইন চলছে যে হিন্দুরাই এখন বাংলাদেশের উন্নয়নের পথে বড় বিপদ। হাসিনার মৃত্যু দণ্ডাজ্ঞার প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন তাদের শায়েস্তা করতে সেনা মোতায়েন করা হয়েছে। এমনকি বহু এলাকায় সরাসরি শুট অ্যাট সাইট নির্দেশ দেওয়া হয়েছে। ইউনূস সরকারের প্রথম পদক্ষেপই ছিল ভারত বিরোধী অবস্থান নেওয়া এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাঙ্গা করা। যেই পাকিস্তান 1971-এ বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ আর অমানসিক দমন পীড়ন চালিয়েছিল, ইউনূস প্রশাসনের কাছে এখন সেই পাকিস্তানই পরম মিত্র আর বন্ধু দেশ ভারত তাদের সন্দেহের চোখে। এমনকি স্বাধীনতা যুদ্ধে ভারতীয় এবং তৎকালীন পূর্ব পাকিস্তানি শহীদদের সম্মানে তৈরি মুরালগুলো পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক, শেখ হাসিনার বাবা, তার মূর্তি, ছবি, স্মৃতিস্তম্ভ পর্যন্ত রেহাই পায়নি। তার স্মৃতি বিজড়িত ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়ি তথা বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম ভাঙা হয়েছে। 1975 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে এই 32 নম্বর ধানমন্ডির বাড়িতেই সেনা কর্তাদের নেতৃত্বে নির্মম হামলায় মুজিবুর রহমানকে খুন করা হয়। একই সঙ্গে বাড়িতে থাকা তার স্ত্রী বেগম ফজিলতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, বড় বৌমা সুলতানা কামাল, মেজ ছেলে শেখ জামাল, মেজ বৌমা রোজি, 10 বছরের ছোট ছেলে শেখ রাসেল, মুজিবের ছোট ভাই শেখ আবু নাসের সহ বাড়ির বেসমেন্টে লুকিয়ে থাকা গৃহ পরিচারকদেরও খুঁজে খুঁজে গুলি করে হত্যা করা হয়। সেই রাত্রেই বিভিন্ন ঠিকানায় মুজিবের পরিবারের 40 জনের বেশি মানুষকে খুন করা হয়েছিল। ঘটনার সময় শেখ হাসিনা ছিলেন জার্মানিতে, তাই তিনি বেঁচে যান। শেখ রেহানা ছিলেন লন্ডনে, তাই তাকেও খুনিদের বুলেট মারতে পারেনি। বহু বছর নির্বাসনে থাকার পর শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে পুনর্গঠন করেন, নির্বাচনে লড়েন, প্রধানমন্ত্রী হন। এর পরের ইতিহাস সবার জানা। এখন প্রশ্ন, বাংলাদেশ কি আরেক রক্তপিপাসু চক্রের কবলে পড়ল? ভারতের জন্য এই প্রশ্ন আরো বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান, চীন তো আগেই জোটবদ্ধ। এখন যদি এই ত্রিভুজে বাংলাদেশও জুড়ে যায়, ভূ রাজনৈতিক হিসেব পুরোটাই পাল্টে যাবে। ভারতের উত্তর পূর্বের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে যুক্ত করে রাখা চিকেন নেক্সের ওপারে চীন, এপারে বাংলাদেশ। 1971 সালে পাকিস্তানের পরিকল্পনাও ছিল চীন ওপর দিক থেকে হামলা করবে, তারা পূর্ব দিক থেকে আঘাত করবে, আর এভাবে 7 সিস্টার্সকে ভারতের মূল অংশ থেকে ছিন্ন করে দেওয়া হবে। চীন তখন সাড়া দেয়নি, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এর ফলেই পাকিস্তানের পতন হয়েছিল 1971-এ, সহ্য করতে হয়েছিল চরম পরাজয়। কিন্তু আজ যদি বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়ায় এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তা ভারতের জন্য স্পষ্ট বিপদ সংকেত। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ থেকে আসা বহু পণ্যের উপর নিষেধাজ্ঞা বসিয়েছে, বাণিজ্য কমেছে, আর বাংলাদেশে ভারত বিরোধী আবেগ দ্রুত বেড়েছে। শেখ হাসিনা যেটুকু কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে রেখেছিলেন, নতুন পরিস্থিতিতে তারা পুরোপুরি মাথা তুলেছে। উদারপন্থী প্রগতিবাদীদের হত্যা করা হয়েছে, মন্দির ভাঙচুরের খবর এসেছে, হিন্দুদের খুন করা হয়েছে। অধিকাংশ হিন্দু আওয়ামী লীগের সমর্থক, তাই তাদের টার্গেট হওয়ার একটি রাজনৈতিক কারণ থাকলেও এতেও সন্দেহ নেই অনেকে কেবল হিন্দু বলেই মারা গেছেন। আমাদের একদম পাশেই দ্রুত এক কট্টরপন্থী রাষ্ট্র গড়ে উঠছে, যাকে আমেরিকা সমর্থন দিচ্ছে, আর যে আবার চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করছে। ভারতের জন্য এটা গুরুতর উদ্বেগের বিষয়। আমরা তাদের দলে নই যারা প্রশ্ন তোলে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হলো কেন। আমরা মনে করি হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সঠিক, কিন্তু এরপর বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়, ভারত কি প্রতিক্রিয়া জানায়, কি পদক্ষেপ নেয়,
বাংলাদেশের নতুন কোনো গণ আন্দোলন মাথা চাড়া দেয় কিনা সবই এখন দেখার বিষয়। সবশেষে কিছু জরুরি প্রশ্ন। বাংলাদেশ কি এক নতুন ফ্যাসিবাদী ছায়ায় ঢুকে পড়েছে? শেখ হাসিনার পতনের পর যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে সেখানে কারা দখল নেবে? গণতান্ত্রিক শক্তি নাকি কট্টরপন্থার দাপুটে মুখ? আমেরিকার ভূমিকাটা কি নিছক ডেমোক্রেটিক রিফর্ম নাকি দক্ষিণ এশিয়াকে নতুন ভূ রাজনৈতিক পরীক্ষাগারে পরিণত করার অপারেশন? আর সবচেয়ে কঠিন প্রশ্ন, এই অস্থিরতার ঢেউ কি সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্ব এমনকি মূল ভূখণ্ডের নিরাপত্তাকেও নাড়িয়ে দেবে? বাংলাদেশ আজ যে আগুনের ওপর বসে আছে তার স্ফুলিঙ্গ যে কোনো মুহূর্তে আমাদের দিকেও ছুটে আসতে পারে। এখন দেখার মোদী সরকার কতটা প্রস্তুত, আর উপমহাদেশের রাজনীতি কোন পথে মোড় নেয়, সংযমের নাকি আরো রক্তাক্ত সংঘাতে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।